নমস্কার, আমরা বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকে আমরা ইসলামাবাদ কিরণ সংঘের যে দুর্গাপুজো, বর্ধমান শহরের মানুষ এবং বর্ধমান শহরের পার্শ্ববর্তী এলাকার মানুষ যে ঠাকুরটা দেখার জন্য তাদের অধীর আগ্রহে এখন অপেক্ষা করছেন যে ইসলামাবাদ কিরণ সংঘের প্রতিমা এবার কীরকম হবে, তাদের প্যান্ডেল এবার কীরকম হবে। তাদের কাছে আমরা এই পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আছে, তার কেমন হবে তার কিছুটা আভাস দেওয়ার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি ইসলামাবাদ কিরণ সংঘে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই পুজো কমিটির যিনি সম্পাদক সুবীর বল, এবং রয়েছেন এই ইসলামাবাদ কিরণ সংঘের যিনি সম্পাদক, ক্লাবের সম্পাদক অভিজিৎ কুমার নাগ, উনি রয়েছেন। আর পুজো কমিটির যে আয়োজক, এত বড় পুজো মানে করতে অনেক মানুষের সহযোগিতা লাগে, তাদের মধ্যে প্রধান দুজন আয়োজক, তারা হচ্ছেন উত্তম চক্রবর্তী এবং নান্তনু বল। তা আমরা আজকে প্রথমে শুরু করব যে পুজো কমিটির সম্পাদক সুবীর বলের কাছ থেকে আমরা সংক্ষেপে জেনে নেব এই পুজোটা আমার কত বছর। আমাদের এবারের পুজোটা হচ্ছে 68তম পুজো। এইবারে পুজোটা 68তম পুজো। এবছরের পুজোর থিম সেটা কি সংক্ষেপে বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের এবছরের পুজোর থিম হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তো মানে অযোধ্যার রাম মন্দির হয়েছে আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমরা চাইছি ঠিক রাম মন্দিরের যে রূপ সেইটাকে এখানে তুলে ধরার। আগের যে পুজোগুলো হয়েছে সেগুলো নামটা হয়তো অযোধ্যার রাম মন্দির হয়েছে, কিন্তু কিছুটা তো আলাদা ছিল। মানে এইখানে এলে অযোধ্যার রাম মন্দিরে যারা যায়নি তারা কি সেটাকে মানে কিছুটা দেখতে পাবে? হ্যাঁ, দেখুন, মানুষের মধ্যে তো একটা অনেক উৎসাহ দেখেছি অযোধ্যার রাম মন্দির দেখার জন্য। তো যদি আমরা এখানে সেই সেম থিমটাকে আনতে পারি তাহলে সাধারণ মানুষের জন্য এটা অনেকটাই ভালো হবে এবং আশা করি তারা উপভোগও করবে। আপনাদের এই প্রতিমার কথা পড়ে যাচ্ছি, এই যে প্যান্ডেলটা কারা তৈরি করছেন? প্যান্ডেল তো দেখুন, একটা প্যান্ডেল তৈরি করে তার পিছনে অনেকজনের হাত থাকে। কিরকম? যেমন ধরুন আমাদের যে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা একজন ডেকোরেটর করছে, তিনি বর্ধমানেরই লোক, তারক ডেকোরেটর উনি করছেন। আমাদের যে শিল্পী আছে অনুপম মিস্ত্রি, যিনি কলকাতার বাসিন্দা, উনি আগের বছরের থিমটাও আমাদের করেছিলেন। প্রতিমা আছে, প্রতিমা অন্য একজন করছেন, অনুপ পাল, উনি যেমন আমাদের প্রতিমা গত বছর করেছিলেন। হ্যাঁ, গত বছর আমাদের এই সেম টিমটাই ছিল, শুধু স্ট্রাকচারটা আমাদের অন্য একজন করেছিলেন। গত বছর মানে আপনাদের পুজো পুরস্কার দিয়ে সবকিছু বিচার হয় না, মানুষই হচ্ছে শ্রেষ্ঠ একদম বিচারক। একদম। তাও যদি জিজ্ঞেস করা কিরকম পুরস্কার পেয়েছিলেন? দেখুন, আমরা প্রথমত আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আমরা পুরস্কারের উপর ডিপেন্ড করে আমরা কিছু করি না। আমাদের উত্তর এসছে আমাদের মানুষের যে ঢলটা নেমেছিল পুজো দেখার জন্য, আমরা জায়গা দিতে পারছিলাম না, আমরা মেনটেনও করে উঠতে পারছিলাম না, এত ভিড় হয়েছিল। সেটাই আমাদের কাছে পুরস্কার। আমাদের আয়োজকরা যে দিনরাত পরিশ্রম করে এই প্যান্ডেলটা করে, সেইটার পাওনাটাই হলো এই মানুষের ঢলটা। আচ্ছা, এই যে মানুষের এত ঢল হয়, কিছু কিছু মানে জায়গায় অভিযোগ এরকম শোনাও যায় যে এত মানুষের ঢল, সেখানে পুজোর ঢোকার জায়গাটা অতটা প্রশস্ত থাকে না, তার জন্য ভিড়টা বেশি হয়। এবার যাতে সবাই বেশি দেখতে পারে জায়গাটা, যাতে একসঙ্গে বেশি মানুষ দেখতে পারে, তার জন্য কি আপনাদের কোনো প্ল্যান আছে? দেখুন, এই আপনি যেটা প্রশ্নটা করেছেন, এইটা সব থেকে বড় আমাদের কাছে অ্যাডভান্টেজ হলো আমাদের অনেক অ্যাক্টিভ মেম্বার আছে ক্লাবে, যারা সবাই পুজোর কটা দিন সম্পূর্ণ দিয়ে আমাদের এই ম্যানেজমেন্টটাকে হেল্প করে। এবার এক্সিট বড়, এন্ট্রি বড় না ছোট, এটা ম্যাটার করে না, ম্যাটার করে কি ম্যানেজমেন্টটা কতটা স্ট্রং। এবার যেহেতু আমাদের এত অ্যাক্টিভ মেম্বার এবং তারা দিন রাত সেই পরিশ্রমটা করে ওটাকে ম্যানেজ করে, সেই জন্য সেটা খুব কমফোর্টেবলি হয়, মানুষ আরামসে এসে দেখতে পারে এবং আরামসে গোটা প্রসেসটা এগোয়। এখন একটা জিনিস অনেক মানে আগে হয়তো ছিল না, আস্তে আস্তে এটা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে ভিআইপি কার্ড। যাদের ভিআইপি কার্ড থাকে তারা এলো, হ্যাঁ, এসে দেখে বেরিয়ে গেল। কিন্তু যারা অনেক দূর থেকে আসছে, হয়তো বয়স্ক মানুষ আছে, তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে, এই ব্যাপারটা কি আপনারা কিছু ভেবেছেন? সবার আগে আমরা যেটা করি, আমরা অলরেডি আগের বছর যে জিনিসটা করেছিলাম, যে যারা 60 বছরের ঊর্ধ্বে বা যাদের কোলে বাচ্চা আছে বা কোনো মানে ডিসেবল, তাদেরকে কোনো লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই। তারা আমাদের মেন যেখানে আমাদের ভলেন্টিয়াররা থাকে সেখানে আসলেই তারা ডিরেক্ট এন্ট্রি পেয়ে যায়। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে আমাদের ভিআইপি পাস আর নর্মাল যারা লাইনটা হয় সেটা ওয়েল ম্যানেজ থাকে, ওখানেও কোনো অসুবিধা হয় না।
আপনাদের পুজোটা যে শুরু হয়েছিল যখন, তখনকার কিছু কথা কি আপনার বলা সম্ভব? হ্যাঁ একদম, কারণ দেখুন আমাদের এটা হচ্ছে একটা কলোনি এলাকা। এখানে একটা সময় খুবই দরিদ্রতার মধ্যে থেকে সবাই বড় হয়েছে, কিন্তু মা দুর্গা সেই শক্তিটা দিয়েছিল যে তারা তাদের মনোবল নিয়ে, তখন কোনো রকম কোনো কিছু ছিল না তাদের কাছে, অর্থ ছিল না, কিছু ছিল না, কিন্তু তারপরেও তারা কোনোভাবে ছোট করে পুজো করতো। মানে ব্যাপার হচ্ছে ওনারা যেখান থেকে এসছেন সেখানেও মা দুর্গা পুজো হতো, হ্যাঁ সেটাই আবার এখানে ওনারা প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং করেছেন, সাকসেসফুলি করেছেন। সেই সময় যখন লোকে হয়তো খুব সামান্য সাহায্য করতে পারতো, কিন্তু সেটা নিয়েও যে একটা পুজো করা, সেটাও একটা অনেক বড় ব্যাপার, যেটা আমাদের বাবা জ্যাঠা সেই আমলে হয়েছে। ছোট করে শুরু করেছিলেন। খুবই ছোট করে, মানে আমাদের ক্লাবও খুব ছোট ছিল, এবং হয়তো এক চালার একখানা জায়গার মধ্যে হয়তো পুজোটা হতো। তো সেটা আজকের থেকে বড় সাফল্য সেই সময় সেইটা ছিল, আমরা মনে করি। আমরা আবার যে পুজো কমিটির সম্পাদক সুবীর বরের কাছে আবার ফিরবো। তার মধ্যেই আমরা এই যে এই ক্লাব যেটা ইসলামাবাদ কিরণ সংঘ যেটা পরিচালনা করে এই পুজো, তারই যে সম্পাদক অভিজিৎ কুমার নাগের সঙ্গে আমরা দুই একটা কথা বলে নেবো। আচ্ছা অভিজিৎ বাবু, আপনাকে যেটা বলি যে আপনাদের পুজো যত বড় হচ্ছে, দিন দিন মানে পুজোর বাজেটও অনেক বাড়ছে। এই যে পুজোর বাজেটটা মানে আপনারা কিভাবে সামলাচ্ছেন? মানে এটা তো শুধু বাড়ি বাড়ি চাঁদা তুলে, আর এখন নিশ্চয়ই আপনাদের পুজো হয় না, এই পুজোর বাজেটটা আপনারা কিভাবে সামলাচ্ছেন? দেখুন, আমাদের মেম্বার প্রায় 300-র কাছাকাছি। আমাদের সারা বছরে সবচেয়ে বড় আমাদের ক্লাবের পুজো হচ্ছে দুর্গা পুজো। আমরা বছরে একবারই আমাদের মেম্বারদের যতটা সামর্থ্য, সবাই তাদের সেরা সামর্থ্য অনুযায়ী আমাদের পুজোতে ক্লাব ফান্ডে দুর্গাপুজো চাঁদা দেয়। এছাড়াও আমাদের এলাকার মানুষও, এত বড় একটা পুজো, তাদেরও একটা আবেগ জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। তারাও তাদের যে সর্বোচ্চ যাতে আর্থিক সহায়তা সেটা তারা করে। এছাড়াও বিজ্ঞাপন বাবদ স্পন্সর, সারা বছর আমাদের ক্লাবের যে বিভিন্ন সোর্স অফ ইনকাম থাকে সেগুলো সবটাই আমরা ম্যাক্সিমামই তার সমাজ সেবামূলক কিছু কাজ বাদ দিয়ে আমরা ক্লাবের দুর্গাপুজো। এই যে স্পন্সর, এই স্পন্সর কি প্রথম আপনারাই গিয়ে নিয়ে এসছেন, এখন তারা নিজে থেকে আসে পুজো বড় হয়েছে বলে, এরকম কোনো ব্যাপার আছে যে তারাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে, না আপনাদের গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়? না, সেটা তো স্বাভাবিক। আমাদের ছোট পুজো যখন ছিল তখন আমরা নিজেরা তাদের গিয়ে কনভিন্স করিয়ে আমাদের একটা অ্যাড আনতে হতো, কিন্তু এখন আমরা দেখছি যে অনেক নতুন নতুন কোম্পানি বাইরেরও তারা আমাদের সঙ্গে এসে যোগাযোগ করছে, কারণ তারাও জানে বর্ধমানে যদি আমরা হাতে গোনা কয়েকটা মেন বড় পুজো দেখি, তার মধ্যে ইসলামাবাদ কিরণ সংঘ অন্যতম। সেক্ষেত্রে তো আমাদের এক্সট্রা একটা বেনিফিট আমরা পাই। এই পুজোর সঙ্গে আনুষঙ্গিক আপনাদের ক্লাবের যে অ্যাক্টিভিটিস গুলো আছে একটু সংক্ষেপে বলবেন? আনুষঙ্গিক অ্যাক্টিভিটিস বলতে আমাদের এই মাঠে একটা ফুটবলের কোচিং ক্যাম্প চলে সারা বছর। বর্ধমানে করোনা পিরিয়ডে আপনারা জানেন যে বর্ধমানে প্রথম আমরা ইসলামাবাদ কিরণ সংঘ প্রথম বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করেছিলাম। দ্বিতীয়বার 1920 সালে করোনা পিরিয়ডে বর্তমানে আমরা প্রথম অক্সিজেন পরিষেবা চালু করি, অক্সিজেন একদম বিনামূল্যে। এবং আমরা এখানে বিভিন্ন যে সমাজসেবামূলক কাজ এবং বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো রূপায়ণ করার জন্য যা দরকার, সেখানে বৃক্ষরোপণ থেকে শুরু করে ডেঙ্গুর জন্য আমরা বিভিন্ন ব্লিচিং। পুজো উপলক্ষে আপনাদের এই সমাজসেবামূলক কোনো কাজ হয় না, অন্য সময় করেন বলে আর পুজোর সময় করেন না? না, পুজোতে স্পেশালি সমাজসেবামূলক কোনো হয় না, তবে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম থাকে। পাড়ায় যারা গান আবৃত্তি নাটক করে তাদের জিনিসটা আসছি যে দুর্গাপুজো মানেই দুর্গাপুজোর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। দুর্গাপুজো মানে শুধু মা দুর্গা এলেন, অষ্টমী নবমী পুজো হলো তা তো নয়। দুর্গাপুজো মানে তার একটা উদ্বোধন হয়, তার একটা বিজয় সম্মেলনী হয়। উদ্বোধন বা বিজয় সম্মেলনী যাই হোক, এলাকার যে ছেলে মেয়ে যারা গান করে নাচ করে তারা একটা আশা করে থাকে সেখানে। আপনাদের এই ধরনের প্রোগ্রাম কি আছে? আমাদের উদ্বোধনের দিন আমাদের এলাকার মেয়েদের নিয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলো করে আমরা পুজোর উদ্বোধন করি। এলাকার ছেলেমেয়েরা একটা গানে যারা চর্চা করে তারা একটা সুযোগ পায়। হ্যাঁ, আর একাদশীর দিন আমাদের এলাকা বা এলাকার বাইরেও যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বিজয় সম্মেলনী কি হয় সেভাবে? হ্যাঁ, বিজয় সম্মেলনী তো এলাকার যত পাড়ার লোকরা আছে সবাই, যে ঠাকুর বরণ সেটা আমাদের ক্লাবেই করা হয়। আপনারা কি কার্নিভালে যোগ দিচ্ছেন? হ্যাঁ, আমরা গত বছর কার্নিভালে, প্রত্যেক বছর যে বছর দিয়ে হচ্ছে আমরা প্রত্যেক বছর, এবছর কার্নিভালে যোগ দিচ্ছি। আমরা কার্নিভালে। আর এই যে দুর্গা পুজো উপলক্ষে আপনাদের এলাকার মহিলাদের সহযোগিতা কতটা? মহিলাদের 100% তাদের সহযোগিতা আমাদের করেন।
চারা কাটার থেকে দেখুন, আমরাও তো একটা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমাদের বাড়িতেও মা বউরা আছে, তাদের সম্পূর্ণ সহযোগিতা আছে বলেই আমরা আমাদের বাড়ির ছেড়েও যেটুকুনি টাইম দেওয়া সেটুকুনি দিতে পারছি। আমরা পরোক্ষ support পাই ক্লাবের আমরা। সম্পাদক অভিজিৎ কুমার নাগের সঙ্গে কথা বললাম। আমরা আবার শেষের দিকে চলে এসেছি, দুই একটা প্রশ্ন আমরা করব পুজো কমিটির সম্পাদক সুবীর বলকে। বর্ধমান শহরে অনেকগুলো ভালো পুজো হয় আপনাদের পুজো নিয়ে আর কি। আপনাদের পুজো ছাড়া বেশ কয়েকটা পুজো যেগুলো ভালো হয়, হ্যাঁ, এই পুজোর মধ্যে এত ব্যস্ততার মধ্যে সেই পুজোগুলো কি আপনাদের দেখার সুযোগ হয়? না খুব একটা হয় না, হয়ে ওঠে না সত্যি কথা বলতে। কারণ যখন আপনার নিজের পাড়াতে নিজেদের বড় পুজো হয়, তখন ক্লাবের ম্যাক্সিমাম মেম্বারদের সময়টা এই পাড়াতেই কেটে যায় ম্যানেজ করার জন্য, জোগাড়জান্তি করার জন্য। বিশেষ করে আমাদের যারা আয়োজক আছে, যেমন উত্তম দা, নান্তনু দা, এরা তো কোনোভাবেই বেরোতে পারে না। বড় পুজোগুলো সেভাবে দেখা হয় না। না, খুব খুব কম, হয়তো এক আধটা হয়তো দেখা হয়। কোনো ক্লাবে হয়তো যাওয়া হলো পুজোর মধ্যে কোনো পারপাসের জন্য, তখন হয়তো দেখে নেওয়া হলো, হয়তো হার্ডলি দু একটা দেখা হয়। তার মধ্যে আপনাদের এই দিকে এখন অনেকগুলো ভালো পুজো হয়। হ্যাঁ। আপনার চোখে ভালো পুজো বলতে আপনাদের বাদ দিয়ে ভালো পুজো মানে বেশ দেখে একটা প্রশংসা করার মতো কোনগুলো আপনার চোখে পড়েছে? অনেক কটাই আছে, বছর ভিত্তিতে আলাদা আলাদা ভাবে হয়। যেমন আমি বলতে পারি আলমগঞ্জ খুব ভালো পুজো করে, সবুজ সংঘ ভালো পুজো করে, বাজে প্রতাপপুর ভালো পুজো করে। হ্যাঁ, বাজেপ্রতাপপুর হ্যাঁ। ভালো পুজো করে। এখন এই যে পুজো উপলক্ষে আপনাদের এলাকার মানুষ, বয়স্ক মানুষ, এদেরকে আপনারা একদিন খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। হ্যাঁ, হ্যাঁ, তা পুজোর মধ্যে কি আপনার বয়স্ক মানুষরা এখানে এসে বা এলাকার যারা গৃহবধূ আছে তারা এখানে এসে সন্ধ্যেবেলা তাদের জন্য আলাদা কোনো জায়গা যেত এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে? এটা শুধু আমাদের পাড়ার জন্য নয়, এটা বলতে পারেন গোটা বর্ধমান বা যারা আসে ঠাকুর দেখতে, এই ব্যবস্থাটা সবার জন্য করা থাকে। মানে হচ্ছে আমাদের এখানে একটা আড্ডা জোন বলে সাইডে রেডি করা থাকে। এটা করার পারপাসটা এটা ছিল যে কোনো বয়স্ক লোক বা অনেক কটা প্যান্ডেল দেখার পর আমাদের এখানে এসছে, তাদের একটা রেস্টের দরকার আছে, তারা এখানে খানিক জিরিয়ে আরামসে বসে খেয়ে তারপর আবার তারা যেতে পারেন। এটা আমাদের ক্লাবের লোকেরাও করে, পাড়ার লোকেরাও করে, বাইরের লোকেরাও করে। সেখানে কি একটু চা বা জল? হ্যাঁ, সবকিছুর ব্যবস্থা থাকে, জল থাকে, মানে ইভেন ওয়াশরুম যেতে চাইলে ওয়াশরুমের ব্যবস্থা থাকে, সমস্ত রকম ব্যবস্থা থাকে। এটা এক প্রকার একটা কাইন্ড অফ বিশ্রামাগারের মতো কাজ করে। মানে আপনাদের কথা থেকে একটা কথা শুনে ভালো লাগলো, মহিলাদের বিশেষত মহিলাদের ওয়াশরুমের ব্যবস্থা খুব কম জায়গায় থাকে। হ্যাঁ, আপনাদের এখানে থাকে, কোনো অসুবিধা হয় না? শুধু মহিলাদের থাকে না, ধরুন কোনো ডিসেবল পার্সন আছে যে হাঁটতে পারেন না, আমাদের হুইল চেয়ারও থাকে, যে ওখানে হুইল চেয়ারে করে বসে আমরা প্যান্ডেল দেখাতে নিয়ে আসি। এবছর আপনাদের পুজোর উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন তৃতীয়াতে হওয়ার চান্সেসটা সব থেকে বেশি। এবার যদি বৃষ্টি বাদল, তো বুঝতেই পারছেন, যদি খুব একটা আবহাওয়ার পরিবর্তন না হয় তাহলে তৃতীয়াতেই হবে। তৃতীয়ার দিন হবে। তৃতীয়ার দিন। আর পুজোর কদিন এবার তো সকালের দিকে মানে বিভিন্ন যে অষ্টমী নবমী এগুলো সব সকালের দিকে পুজো হয়। এই পুজোর আয়োজন কি আপনাদের এলাকার মহিলারাই করে নাকি না? আমাদের পুজোর আয়োজন মহিলা এবং পুরুষ সব মিলে একটা টিম আছে, যারা প্রতি বছর এই পুজোটাকে তারা আলাদা করে রেডি করে, এবং তারা এতটাই সুন্দরভাবে করে যে আমাদের আর সেদিকে আলাদা করে দেখার দরকার পড়ে না। তারা নিজেরাই নিজেদের দায়িত্বে সবটা করে নেয়। এই পুজোর যে বাহ্যিক আলো লাইট মানে আর এই প্যান্ডেল প্রতিমা, এর বাইরে যে মানে পুজোর যে আচার মেনে পুজো করে, তারপর আপনার কতটা জোর দেন? সম্পূর্ণ ওটাই সবার আগে। আজকে আমরা এই থিমটা এত বড় করা হয়েছে, মানে এটার মানে এই নয় যে আমাদের পুজোর আচারে কোনো প্রবলেম আছে, সেটা একদমই নয়। ওটা সম্পূর্ণভাবে যেরকম হওয়া উচিত সেরকম ভাবেই হয়, পুরো নির্ঘণ্ট মেনে, একদম নির্ঘণ্ট মেনে, প্রতিটা নিয়ম কানুন মেনে করা হয়। এবং তার জন্য আমাদের নিজেদের যে ক্লাব, আমরা সেখানে ওই গোটা প্রসেসটা করি। এবছর বর্ধমান যে দুর্গাপূজা হয়, বর্ধমানবাসীর কাছে আপনারা কি মেসেজ দিতে চাইছেন শেষ মুহূর্তে আপনাদের পুজো নিয়ে? বলবো যে সারা বছরও দেখুন আপস অ্যান্ড ডাউনস লাইফে অনেক আছে, কিছু আমাদের পজিটিভ নেগেটিভ দিক আছে, কিন্তু পুজোর কটা দিন আমরা সবকিছু ভুলে নতুন কিছু শুরুর মানে স্বপ্নতে আমরা ভালো করে পুজোটা দেখি এবং নিজেরা সবাই মিলে সবার সাথে ভালোভাবে থাকি, এবং আগামী দিন যাতে আরো ভালো আসে, সবাই মিলে একসাথে সংঘবদ্ধ হয়ে সামনের দিকে এগোনোর জন্য স্বপ্ন দেখি।
খুব সুন্দর আলোচনা হলো, খুব ভালো লাগলো। আমাদের আজকে ইসলামাবাদ কিরণ সংঘের যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা জানলাম। আমরা বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ওনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।